আশেপাশে কেউ নেই তো? দরজাটা বন্ধ করে ভলিউমটা একটু কমিয়ে নিন। এই কথাগুলো খুবই ব্যক্তিগত, একদম একান্ত আমার জীবনের গল্প। শুনতে শুনতে বুকের ভেতরটা হয়তো ছ্যাদ করে উঠবে আপনাদেরও, যেমনটা আমার ওঠে এখনও। জানি না আজ কেন মনটা এত অস্থির, কেমন একটা ঘোর লেগে আছে চারপাশে। মনে হচ্ছে যেন আবার সেই দিনগুলোতে ফিরে গেছি, যখন প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা পলক ছিল এক নিষিদ্ধ ইচ্ছের জালে বন্দী। আমার নাম শেফালি, বর্ধমানের এক সাধারণ মেয়ে আমি। দেখতে শুনতে নাকি বেশ ভালোই ছিলাম, এখনও হয়তো মন্দ নই। তবে আজ আয়নায় নিজেকে দেখে মনে হচ্ছে, এই চোখের নিচে যে কালি, এই হাসির আড়ালে যে লুকানো ব্যথা, তা কি আর কেউ দেখতে পায়? না, পায় না। তারা শুধু দেখে একটা সংসার সামলানো শান্ত গৃহবধূকে। আমি একটা হালকা গোলাপি শাড়ি পরে আছি আজ, আঁচলটা কপালের উপর আলতো করে ফেলে রেখেছি। চুলগুলো এলোমেলো, তবে চোখ দুটোতে কেমন যেন একটা অস্থিরতা খেলছে। আজ এই গল্পটা না বললে মনে হয় মরে যাব আমি। এই গোপন কথাগুলো আর বুকের ভেতর বয়ে বেড়াতে পারছি না। আমার বিয়ে হয়েছিল প্রায় 10 বছর আগে। স্বামী অপূর্ব একজন ভালো মানুষ, খুব শান্ত স্বভাবের। আর আমাদের সংসারে ছিল তার ছোট ভাই, আমার দেবর রতন। আমার থেকে বছর 3 ছোট হবে। বয়স তখন ওর 18 কি 19। সবে কলেজের গণ্ডি পেরিয়ে শহরে একটা ছোটখাটো চাকরি খুঁজছিল। প্রথম প্রথম রতন ছিল আমার কাছে এক ছোট ভাইয়ের মতো। ভাবতাম আমার নিজের কোনো ভাই নেই, রতনকে পেয়ে সেই শূন্যতা খুঁজল। সে আমার জন্য বাজার করে আনত, দরকার হলে ওষুধের দোকানে ছুটে যেত, টুকিটাকি কাজে সবসময় আমার পাশে থাকত। তার এই যত্ন, তার এই কাছে থাকাটা আমার খুব ভালো লাগত। আমার স্বামী অপূর্ব প্রায়ই কর্মসূত্রে বাইরে থাকত। যখন ফিরত, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত। আর এই ফাঁকে রতন আর আমার মধ্যে একটা অদ্ভুত বন্ধন তৈরি হতে শুরু করেছিল। প্রথমে সেটা ছিল বন্ধুত্বপূর্ণ, তারপর কখন যেন ধীরে ধীরে তার রং বদলাতে লাগল। আমার বাড়ি বর্ধমান জেলায় হলেও স্বামী কর্মসূত্রে আমরা কলকাতা চলে এসেছিলাম। ফলে এখানে আমার তেমন চেনা জানা কেউ ছিল না, তাই রতনই ছিল আমার একমাত্র ভরসা। অবসর সময় সে আমার পাশে বসে থাকত, আমার বলা গল্প শুনত, আমিও শুনতাম তার স্বপ্নের কথা। চোখের ভাষাগুলো কখন যেন একটু বেশি গভীর হতে শুরু করল। একটা সময় পর আমি নিজেও ওর চোখের দিকে তাকাতে ভয় পেতাম, কারণ সেই দৃষ্টিতে আমি এমন কিছু দেখতাম যা দেখা আমার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। একটা লুকোনো আকর্ষণ, একটা অদ্ভুত উত্তেজনা। রতন আমার দিকে একটু বেশিই ঘেঁষে বসত, কখনো আমার হাত ধরে দুষ্টুমি করত, কখনো বা আমার শাড়ির আঁচল নিয়ে টানা হেঁচড়া করত। এসবের মধ্যে একটা নিরীহতা ছিল বটে, কিন্তু সেই নিরীহতার আড়ালে আমিও অনুভব করতাম এক অন্যরকম ছোঁয়া। আমার নারী সত্তা যেন সেই ছোঁয়াতে কেমন এক উষ্ণতা খুঁজে পেত, যা আমার স্বামীর কাছ থেকে আমি পেতাম না। রতন আমার সঙ্গে এমনভাবে কথা বলতো যেন আমরা স্বামী স্ত্রী। মাঝে মধ্যে আমার চুল ঠিক করে দিত, কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা দেখত। এসবের ভেতরে যে একটা গভীর অর্থ লুকিয়েছিল তা হয়তো আমরা দুজনেই বুঝতে পারছিলাম, কিন্তু মুখে বলতে পারছিলাম না। এই অনুভূতিগুলো ছিল খুবই ভয়ঙ্কর, কারণ আমি জানতাম এটা ভুল, খুব বড় ভুল। কিন্তু মনের ওপর কি কারো জোর চলে? আমার মনটা কেমন যেন অস্থির হয়ে থাকত যখন রতন কাছাকাছি থাকত। আমার প্রতি তার যে শারীরিক আকর্ষণ, তা তার চাউনিতে, তার হাসিতে, তার প্রতিটি স্পর্শে আমি স্পষ্ট অনুভব করতাম। আর আমার নিজের ভেতরও একটা নীরব সম্মতি জন্মাচ্ছিল, যা আমাকে আরও বেশি অপরাধবোধে পোড়াচ্ছিল। আমি নিজেকে বারবার বলতাম, শেফালি, এটা কি করছিস? এটা মহাপাপ। কিন্তু ওই যে, মন মানত না। রতন যখন সন্ধ্যায় বাড়ি ফিরে আমার সামনে এসে বসত, তার কলেজ থেকে ফেরা ক্লান্ত চেহারা আর তার চোখের সেই গভীর চাউনি আমার সব প্রতিরোধ ভেঙে দিত। সে আসত আর আমি এক অন্য জগতে চলে যেতাম। আমি জানি আপনারা অনেকেই ভাবছেন এটা কিভাবে সম্ভব, একজন দেবর আর তার ভাবির মধ্যে এমন সম্পর্ক। কিন্তু বিশ্বাস করুন, ভালোবাসা, আকর্ষণ বা নিষিদ্ধ ইচ্ছেরা কোনো নিয়ম মানে না। তারা নিজেদের পথ খুঁজে নেয়, আর সেই পথ দিয়ে এটে চলার সময় আমরা ভুলে যাই সব সামাজিক বাধা।
সব নীতিবোধ। এই অনুভূতির টান এতটাই প্রবল ছিল যে আমি দিনের পর দিন এর থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। সাবস্ক্রাইব করে আমার আরও এমন কিছু গল্প শুনতে পারেন যা আপনাকে জীবনের অনেক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবে। এই টানাপড়েন চলল বেশ কিছুদিন। অপূর্ব বেশিরভাগ সময় বাইরে থাকত। রতন যেন সেই সুযোগটাই কাজে লাগাচ্ছিল। সে আমার ছোটখাটো চাহিদাগুলোকে এত গুরুত্ব দিত যা অপূর্ব কখনো দিত না। আমার পছন্দের খাবার কি, কোন টিভি সিরিয়ালটা আমি দেখতে ভালোবাসি, কিংবা আমার মন খারাপ থাকলে কিভাবে আমাকে শান্ত করতে হয়, সবই তার নখ দর্পণে ছিল। এক বিকেলে অপূর্ব অফিসের কাজে 3 দিনের জন্য বাইরে গেল। বাড়িতে আমি আর রতন। সেই দিনটাই ছিল আমাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেওয়ার দিন। বৃষ্টি পড়ছিল ঝমঝম করে। কারেন্ট চলে গিয়েছিল। আমি রান্নাঘরে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম, আর রতন আমার পাশে বসে গান শুনছিল। হঠাৎই একটা বজ্রপাতের শব্দে আমি চমকে উঠলাম। রতন প্রায় ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি ঘাবড়ে গিয়ে তাকে ধাক্কা দিতেই চাইলাম, কিন্তু তার হাতের বাঁধন ছিল ভীষণ শক্ত। তার শরীর থেকে এক অদ্ভুত পুরুষালী গন্ধ নাকে আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার বুকের ধুকপুকানি আমি নিজেই শুনতে পারছিলাম। রতন আমার কানের কাছে ফিসফিস করে বলল, ভাবি, তোমাকে আমার খুব ভালো লাগে, খুব। তার শ্বাস আমার গলায় এসে পড়ছিল। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি কোনো কথা বলতে পারছিলাম না। সে আমার কপালে একটা চুমু দিল, তারপর গালে, তারপর আরো নিচে। আমি যেন পাথরের মতো জমে গেছিলাম। এইটা যে ভুল, এটা যে অপরাধ, আমার মাথায় ঢুকছিল না তখন। শুধু একটা অব্যক্ত ইচ্ছা আমাকে ভেতর থেকে গ্রাস করছিল। আমি তাকে বাধা দিতে পারছিলাম না। আমার নিজের ভেতরের ইচ্ছা শক্তি যেন উবে গিয়েছিল। রতন আমাকে আরো নিবিড়ভাবে কাছে টেনে নিল। সেই প্রথমবার আমরা আমাদের আবেগের কাছে হার মানলাম। তারপর থেকেই গোপন অভিসার চলতেই থাকল। যখনই অপূর্ব বাড়ির বাইরে যেত, আমাদের দুজনের চোখেই কেমন একটা অদ্ভুত দীপ্তি খেলে যেত। সেই দীপ্তি ছিল নিষিদ্ধ প্রেমের, লুকানো উষ্ণতার। দিনের বেলায় রতন আমার সাথে স্বাভাবিক দেবর ভাবির মতো ব্যবহার করত, কিন্তু রাতের আধারে যখন অপূর্ব থাকত না, তখন সে হয়ে উঠত সম্পূর্ণ অন্য এক মানুষ। সে আমাকে এমনভাবে স্পর্শ করত যা আমার ভেতরে এক অন্য রকম জাগরণ তৈরি করত। তার প্রতিটি ছোঁয়ায় আমি যেন নতুন করে নিজেকে আবিষ্কার করতাম। এই সম্পর্কটা শুধু শারীরিক ছিল না, এর একটা গভীর মানসিক টানও ছিল। রতন আমার সব কথা শুনত, আমাকে বুঝত। আমার ভেতরে সব না বলা কষ্ট, সব আকাঙ্ক্ষা সে বুঝতে পারত। আর তাই হয়তো আমি তার প্রতি এত বেশি দুর্বল হয়ে পড়েছিলাম। আমি জানতাম এটা একটা চোরাবালি, যত গভীরে যাব তত ডুবে যাব। কিন্তু বেরিয়ে আসার কোনো পথ আমার কাছে ছিল না। একবার এক বিকেলে রতন তার ফোন থেকে একটা ভিডিও দেখালো। সেটা ছিল আমাদের কোনো এক একান্ত মুহূর্তের ভিডিও। আমার সারা শরীর হিম হয়ে গেল। এটা কি রতন, তুমি এগুলো কখন তুলেছ? আমি প্রায় ফিসফিস করে বলেছিলাম। রতন হেসে বলল, কেন ভাবি, তুমি কি ভুলে যাবে ভেবেছ? এটা তো আমার ভালোবাসা, স্মৃতি। তবে হ্যাঁ, এটা যদি বাইরের কেউ দেখে ফেলে তাহলে কিন্তু খুব সমস্যা হবে। তার চোখে এক শীতল হাসি ছিল। আমি সেদিন বুঝেছিলাম আমি শুধু তার ভালোবাসা আর আকর্ষণের শিকার নই, আমি তার হাতে বন্দী। সে আমার মানসিক দুর্বলতার সুযোগ নিয়েছিল, এবং এখন সে আমাকে ব্ল্যাকমেইল করছিল। যদিও সরাসরি কোনো হুমকি দিচ্ছিল না, তার এই ইঙ্গিতই আমার জন্য যথেষ্ট ছিল। আমার মনে হচ্ছিল আমি একটা ফাঁদে পড়ে গেছি, যেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। আমার জীবনটা তখন দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। দিনের বেলা আমি অপূর্বর স্ত্রী, পরিবারের বধূ, আর রাতের বেলা সুযোগ পেলেই আমি রতনের নিষিদ্ধ প্রেমিকা। আমার ভেতরে এক তীব্র অপরাধ বোধ কাজ করত, কিন্তু রতনের চোখে যখন সেই তীব্র আকর্ষণ দেখতাম, যখন তার স্পর্শ অনুভব করতাম, তখন সব অপরাধ বোধ কোথায় যেন হারিয়ে যেত। আমার মনটা যেন তাকেই চাইত, আর আমি এই দ্বন্দ্বে প্রতিনিয়ত দগ্ধ হতাম। কখনো কখনো মনে হতো সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাই, কিন্তু কোথায় যাব? এই সমাজ, এই পরিবার আমাকে কোথায় ঠাঁই দেবে? আর রতন, সে কি আমাকে ছাড়বে?
তার এই মানসিক নিয়ন্ত্রণ, এই গোপন ভিডিওর ভয় আমাকে অস্থির করে তুলত। আমি জানতাম, যদি এই কথা অপূর্বর কানে যায় তাহলে আমার সংসার ভেঙে যাবে, সমাজে আমার কোনো মুখ থাকবে না। এই ভাবনাগুলো আমাকে শ্বাসরুদ্ধ করে রাখত। আমি ভেতরে ভেতরে মরে যাচ্ছিলাম। কিন্তু এই লুকানো সম্পর্ক বেশি দিন টিকল না। ছোট পরিবারে একই ছাদের নিচে এত বড় একটা মিথ্যাকে লুকিয়ে রাখা কঠিন। একদিন দুপুরে অপূর্বর এক মাসি বাড়িতে এলেন। অপূর্ব বাড়িতে ছিল না। রতন তখন তার ঘরেই ছিল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। রতনের ঘরে আওয়াজ পেয়ে মাসি কৌতূহলবশত মুখে দিয়েছিলেন। যা দেখার ছিল না তাই দেখে ফেললেন। রতন আর আমি চরম অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়ে গেলাম মাসির চোখে। মাসির চোখ ছিল বিস্ফারিত।